কিছু সুন্দর আর বিষাক্ত মুহূর্তগুলো মনে হয়েছিল তাই। অতীত ভেবে কষ্ট পেও না মামনি। তোমার অতীত মুছে ফেলতে না পারলেও বর্তমানটা শান্তিময় করার চেষ্টা করব। অরি মুচকি হেসে বলল। তোমরা আমার পাশে থাকলে আমি খুব খুশি এমনিতেই পাপা। মিস্টার আরহাম চৌধুরী মনে মনে বিড়বিড় করে বলল। সরি মামনি, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি যা করেছি এতে তোমার ভালোর জন্যই করেছি। বলে দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে বলল। নাও, এই জুসটা খেয়ে নাও মামনি, তোমার ভালো লাগবে। মিস্টার আরহাম চৌধুরী জুসের গ্লাস এগিয়ে দিল মেয়ের দিকে। অরি মাথা তুলে সোজা হয়ে বসল। একটু আগে হাবিজাবি জিনিস খেয়ে তার পেট ফুল হয়ে আছে, আর এখন মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না। তাই সে ধীর কণ্ঠে বলল। এখন খেতে ইচ্ছে করছে না পাপা, একটু পরে খাই। মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে গিয়েও বললেন না, বরং গ্লাসটা বিছানার পাশে টেবিলের ওপর রেখে দিয়ে বলল। আচ্ছা, তোমার যখন ইচ্ছে হয় খেয়ে নিও। অরি মাথা নাড়ালো। মিস্টার আরহাম চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। অরি কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে গড়াগড়ি খেয়ে উঠে বসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর রাখা জুসের গ্লাসটি হাতে নিয়ে বিছানার পাশে বসলো। তার পাপা নিজ হাতে তার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছে। এটা ভাবতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল অরির। বিকেল থেকে অরি একটানা বমি করেই যাচ্ছে, সেই সঙ্গে পেটের ভেতরে কেমন কেমন করছে। অনু বড় বোনের অবস্থা দেখে তড়িঘড়ি করে মাম্মা পাপাকে ডেকে নিয়ে এলো। মিস্টার আরহাম চৌধুরী দ্রুত মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এখন বাজে সন্ধ্যা 7টা। সিটি হাসপাতালের করিডোরে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে মিস্টার আরহাম চৌধুরী, মিসেস মারিয়ানা চৌধুরী ও অনু। মারিয়ানা চৌধুরী বারবার রাগান্বিত চোখে তার স্বামীর দিকে তাকাচ্ছে। এই লোকটার প্রতিহিংসার জন্য না আবার তার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই এই লোকটার লোভের জন্যই তাদের পরিবারটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন মেয়েদের সুখের লাইফটাও ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ করে কারোর পায়ের আওয়াজ পেয়ে তিনজনই চমকে ডান দিকে ঘুরে তাকায় এবং সঙ্গে সঙ্গেই চমকে ওঠে। লিওয়ানও তার গার্ডদের নিয়ে এদিকে আসছে। অনাকাঙ্ক্ষিতভাবে এখানে এই মুহূর্তে একদম লিওয়ানকে আশা করেনি কেউই। তবুও নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করছে মিস্টার আরহাম চৌধুরী। লিওয়ান কাছে এসে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিয়ে বাঁকা হেসে বলল। কি ভেবেছিলেন শ্বশুরমশাই, জামাইয়ের হাত থেকে বেঁচে যাবেন? হুম, কখনো নয়। আমি তো দেখছিলাম আপনি কিভাবে নিজেতে লুকিয়ে রাখেন, কিন্তু আফসোস বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারলেন না। অবশেষে চোর ধরা পড়েই গেল। মিস্টার আরহাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন। কেন এসেছো এখানে, কি চাই? আপনার ছোট মেয়ে আমার বউকে ভাগিয়ে নিয়ে এসেছে, ওদের দুজনকেই চাই। শালি সাহেবের অনেক সাহস বেড়ে গেছে, সেটা একটু কমাতে চাই। ভদ্রভাবে কথা বলো লিয়ান, ভুলে যেও না ওরা আমার মেয়ে। এই আপনার মেয়ে বলেই আমি ওদের ঘৃণা করি। লিওয়ানের কথা শুনে মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগে কেবিন থেকে একজন গাইনি বিশেষজ্ঞ বের হয়ে এলেন। লেডি ডক্টরকে দেখে অনু এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জানতে চাইল। আমার আপু সুস্থ আছে তো ডক্টর? ডক্টর মুখের মাস্ক খুলে গম্ভীর কণ্ঠে বললেন। Yes, she is fine now, but বাট দুঃখিত, তোমার আপুর মিসক্যারেজ হয়েছে। অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কয়েকবার পিছিয়ে গিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল। নো, দিস ইজ নট ট্রু। It's true. বলেই ডক্টররা আবারও কেবিনের ভেতরে প্রবেশ করলেন। এতক্ষণ লিওয়ান চুপ করে থাকলেও যখন তার কর্ণপাতে মিস ক্যারেজ শব্দটি পৌঁছায়, ঠিক তখনই সে চমকে ওঠে। তার মানে কি অরি প্রেগনেন্ট ছিল? নিজেকে প্রশ্ন করতেই বুকটা মোচড় দিয়ে উঠল। সে তেড়ে এসে মিস্টার আরহাম চৌধুরীর কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। একটু আগে ডক্টর কি বললেন? মিস্টার আরহাম চৌধুরী শয়তানি হাসি দিয়ে বলল। তুই যা শুনেছিস ওটাই সত্যি। তারপর একটু ঝুঁকিয়ে এসে লিওয়ানের কানে ফিসফিসিয়ে বলল। তুই আমার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলি, আর আজ তোর অংশকে ছিনিয়ে নিলাম। এখন দেখ কেমন লাগে লিওয়ান চৌধুরী। লিওয়ানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে রেগে মিস্টার আরহাম চৌধুরীর মুখে সজোরে ঘুষি মেরে দিল। গর্জে উঠে বলল। তো সাহস কি করে হয় আমার নবজাতক শিশুর ভ্রূণকে হত্যা করার? বলে পেটে লাথি মেরে দিল লিওয়ান। মিস্টার আরহাম চৌধুরী ফ্লোরে চিত হয়ে পড়ে গেলেন। লিওয়ান হিংস্র রূপে এগিয়ে আসতেই মিসেস মারিয়ানা চৌধুরী তার স্বামীকে আগলে দাঁড়ায়। সেটা দেখে লিওয়ান রাগে দাঁত কিরমির করে বলল। আপনাদের সবাইকে আজ এই লিওয়ান চৌধুরী দেখে নেবে। অরিকে কেবিনে শিফট করা হয়েছে। সাদা ধবধবে বেডের মাঝখানে আধশোয়া হয়ে শুয়ে আছে অরি। শরীরটা বেশ দুর্বল হওয়ায় ডান হাতে স্যালাইন চলছে। বাম হাতটা নিজের পেটের উপর রেখে কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই বিকট শব্দে চমকে উঠল অরি।
মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো লিওয়ান রক্তাক্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাস করে কেবিনের ডোর লাগিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। লিওয়ানকে আজ হিংস্র দেখালেও অরির মাঝে তেমন হেলদোল দেখা গেল না। সে চোখ নামিয়ে চুপচাপ বসে থাকলো। লিওয়ান এসে অরির নরম গাল দুটো চেপে ধরে মাথা উঁচু করে চোখে চোখ রেখে জানতে চাইল, এটা কেন করলি? কেন আমার শাস্তিটা ওই নিষ্পাপ শিশুটাকে দিলি, যে কিনা এখনো দুনিয়ার মুখটাই দেখতে পেল না? তাকে কেন মেরে ফেললি? অরি ধীর কণ্ঠে বলল। আমি কিছুই করিনি। লিওয়ান চেঁচিয়ে বলে উঠল, তুই না করলেও তোর এই হরমের পপ আমার সন্তানকে কেড়ে নিয়েছে। তুই যদি একবার, জাস্ট একবার আমায় বলতি তুই প্রেগনেন্ট, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে হলেও আমার ছোট্ট প্রাণটাকে রক্ষা করতাম। অরি চোখ দুটো ভিজে উঠলেও সে মুখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। লিওয়ান তাকে ছেড়ে ফ্লোরের মাঝে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। অতঃপর মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরে চিৎকার করে কেঁদে উঠল। অরি মুহূর্তের মধ্যে থমকে গেল পাষাণ হৃদয়ের পুরুষের কান্না দেখে। সে অবাক চোখে লিওয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। লিওয়ান চিৎকার করে বলে উঠল, কেন কেন টেডি বিয়ার, কেন এমনটা করলি? আমি মানছি আমি খারাপ, খুব খারাপ। এ আমিটাকে খারাপ তোর পপটাই বানিয়েছে। তবু তোর জন্য কারোর ক্ষতি করিনি। কিন্তু তুই কি করলি? আমার অংশটাকে কেড়ে নিলি। কেন আমাকে বললি না আমি আমি বাবা হতে চলেছি? কেন বললি না? তুই যদি বলতি তাহলে এই মুহূর্তটা আমাকে দেখতে হতো না। আমি একজন স্বামী হিসেবে জঘন্য মানুষ হলেও একজন পিতা হিসেবে বেস্টটাই হতাম। কিন্তু তুই সেটা হতে দিলি না। তুই আমায় বললি না আমি বাবা হতে চলেছিলাম। তুই আমার সন্তানকে কেড়ে নিলি অরিয়ানা চৌধুরী, কেড়ে নিলি। আমি একজন ভালো পিতা হতাম, খুব ভালোবাসতাম নিজের ছোট্ট অংশকে। দুনিয়ার সব সুখ এনে দিতাম আমার কলিজাকে। অনেক অনেক আদর করে এই পাষাণ হৃদয়ের মাঝেই না হয় আগলে রাখতাম। তবু কখনো একটু কষ্ট পেতে দিতাম না। ট্রাস্ট মি, আমি ভালো হয়ে যেতাম। অরির রক্তিম চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। লিওয়ানের এই রূপটা সে মেনে নিতে পারছে না। বুকের মাঝে খুব কষ্ট হচ্ছে। সে দ্রুত বাম হাত দিয়ে ডান হাতে স্যালাইনের সুই টেনে খুলে বেড থেকে নেমে ধীর পায়ে লিওয়ানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তাকে দেখে লিওয়ান মাথা উঁচু করে ছলছল চোখে তাকায়। অরির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অজান্তেই লিওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীর থরথর করে কাঁপছে। কিছু বলতে চেয়েও গলার ভেতর কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। লিওয়ান তার টেডি বিয়ারকে নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে কাঁধে মুখ গুজে দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, তুই আজ জিতে গিয়েছিস অরিয়ানা চৌধুরী, জিতে গিয়েছিস। আমি আজ না চাইতেও হেরে গেলাম তোর কাছে। তুই আমায় বলেছিলি কখনো যদি সুযোগ পাস তাহলে আমার থেকে সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিবি। আর আজ আমার থেকে আমার জীবনটাই কেড়ে নিলি। এর পিছনে তোর বাপের হাত থাকলেও তুই দোষী। তুই আমার থেকে যদি এসব না লুকিয়ে রাখতিস তাহলে এমনটা হতোই না, আমি হতেই দিতাম না। বিশ্বাস কর, তোর এই কথাগুলোকে আমি একটুও গুরুত্ব দিইনি, কারণ আমি জানতাম আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস কিছুই নেই। যদি থেকে থাকে তাহলে আমার ওই বোনটাই। আর আমি জানতাম তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিবি না। কিন্তু তুই যে তার থেকেও বড় কিছু ছিনিয়ে নিবি সেটা আমি ভাবতেও পারিনি। আসলে আমারও দোষ রয়েছে। তোকে শাস্তি দেওয়ার বদলে যদি আগেই তোর হারাম বাপের মুখোশ খুলে ফেলতাম তাহলে হয়তো তুই আমায় এতটা ঘৃণা করতি না। তবে আই প্রমিস, আজ আজ সবটা তোদের সামনে নিয়ে আসবো। তারপর তুই ঠিক করবি আমি আগে কাকে মারব। অরি ডান হাত থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। সেদিকে তার কোনো হুঁশ নেই। সে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কান্নার ফলে বলতে পারছে না। অনেক কষ্টে নিজের কান্নাকে দমিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলার চেষ্টা করলো, আ- আ- আমাদের বেবি সু। অরি সম্পূর্ণ বাক্যটি বলতে পারল না। তার আগে লিওয়ান তার ঘাড়ে কি যেন একটা পুশ করলো। অরি এক ঝটকায় লিওয়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। বাম হাত ঘাড়ে নিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, কি পুশ করলেন? লিওয়ান শান্ত চোখে তাকিয়ে থেকে হাতের খালি ইঞ্জেকশন দূরে ছুঁড়ে মারল। অতএব বিড়বিড় করে বলে উঠল, চিন্তা করিস না, তোকে এত সহজে মারব না। অরি পেটে এক হাত রেখে ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে পিছিয়ে যেতে থাকলো। ডান হাতে চাপ লাগার ফলে গল গল করে রক্ত গড়িয়ে সাদা টাইলসযুক্ত ফ্লোরে পড়ছে। সে অনুভব করতে পারছে চোখ দুটো কেমন জানি ঝাপসা ঝাপসা হয়ে আসছে। অরি চিৎকার করে আবারও কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই ফ্লোরে ঢলে পড়ল তার দুর্বল শরীরটা। লিওয়ান চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে অরিকে পাজা কোলে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল এবং যাওয়ার সময় বিড়বিড় করে বলে উঠল, আজ তোর সব খেলা শেষ মিস্টার হরম চৌধুরী। একটি হালকা আলোর রুমে বাঁধা অবস্থায় বসে আছে অরি ও অনু।
দু বোনকে কাঠের চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রেখেছে। অনুর একটু আগে জ্ঞান ফিরে এলো। নিজেকে বন্দি রুমে আবিষ্কার করে খুব একটা অবাক হলো না, কারণ হাসপাতাল থেকে লিওয়ানের আদেশে তাদের তুলে নিয়ে আসা হয়েছে। কিন্তু নিজের পাশে বড় বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চমকে ওঠে। সে জানতো শুধু তাদেরই নিয়ে এসেছে ওই অমানুষটা, কিন্তু এখন দেখছে তার অসুস্থ আপুটাকেও নিয়ে এসেছে। হাত পা বাঁধার সঙ্গে তার মুখটাও বেঁধে রেখেছে, যার ফলে কোনো রকম আওয়াজ করতে পারল না। শুধু অসহায় চোখে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে শব্দ করার চেষ্টা করলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বন্ধ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লিওয়ান, হাতে একটি পানির বোতল। সে এক পলক অনুর দিকে তাকিয়ে সোজা অরির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। হাতে অল্প একটু পানি নিয়ে অরি চোখে মুখে ছিটিয়ে দিল। অরি শুধু দুহাত বাঁধা রয়েছে। অনেকক্ষণ পর অরির জ্ঞান ফিরে এলো। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে সর্বপ্রথম লিওয়ানকে চোখের সামনে আবিষ্কার করলো। পর মুহূর্তে নিজের অবস্থা ও ছোট বোনের অবস্থা দেখে অবাক না হয়ে পারল না। সে বিস্ময়ে বলে উঠল, আমাদের কেন এইভাবে বেঁধে রেখেছেন? আর এটা কোন জায়গা? লিওয়ান ফ্লোরে আরাম করে বসে পানি খেয়ে ধীর কণ্ঠে বলল, এটা কোন জায়গা সেটা তোদের না জানলেও চলবে। আর তোদের বেঁধে রাখার কারণ হচ্ছে একটাই, আজ আমার সমস্ত কথা তোদের শুনতে হবে। তোদের যদি বেঁধে না রাখি তাহলে দেখা যাবে তোর ওই বিচ্ছু বোন রিক্কির মতো আমাকে গুলি করে তোকে নিয়ে পালিয়ে যাবে। সো এটা তো হতে দিচ্ছি না। আফটার অল নিজেকে খুব ভালোবাসি। অরি চমকে ওঠে অনুর দিকে তাকালো। অনু মাথা নিচু করে বসে আছে। অরি ভাবতেও পারছে না অনু তার জন্য রিক্কি ভাইয়াকে গুলি করেছে। সে তো এসব কিছু জানতোই না। বোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে লিওয়ানের দিকে তাকিয়ে বলল, রিকি ভাইয়া কোথায়? উনি সুস্থ আছেন তো? তোর কি মনে হয় তিনটে গুলি খাওয়ার পর কেউ সুস্থ থাকতে পারে? পারে না। যাই হোক, এই বিষয়ে সবার শেষে কথা বলবো। এখন তোর এই হারাম বাপের মুখোশ খুলবো। অরি কিছু না বলে চুপচাপ বসে থাকলো। লিওয়ান উঠে একটি চেয়ার নিয়ে এসে তাদের দু বোনের সামনে রেখে সেখানে বসলো। পায়ের উপর পা তুলে কোমর থেকে তার কোল্ট M1 911.45 ACP বের করে হাতে নিয়ে অরির দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, 10 বছর আগে তুই যা যা দেখেছিস সবটাই সত্যি ছিল, কিন্তু তুই অর্ধেক দেখে ভুল বুঝে রয়েছিস। আমি আমার ড্যাড তোর ভাইকে মারিনি, ওদের তো তোদের ওই পপা মেরেছে। আই নো, আমি আমার ড্যাডকে ভালোবাসতাম না, কিন্তু আমি ওনাকে যথেষ্ট সম্মান করতাম। উনি সবসময় বিনা দোষে তোদের পাপার কথা শুনে আমাকে ভুল বুঝত, এমনকি মারত। এই জন্যই ওনার প্রতি বড্ড অভিমান জমে গিয়েছিল। তবু কখনো ড্যাডকে হাট করার কথা স্বপ্নেও ভাবেনি। কিন্তু তোদের মহান পাপা আমার সাথা সীতা ড্যাডকে মেরে দিল, তাও আমার চোখের সামনে। আমার ড্যাড ছিল তোর পাপার সৎ ভাই। ছোটবেলা থেকেই তোর পাপা হিংসে করত, কারণ দাদু ভাই তোর পাপার থেকে আমার ড্যাডকে একটু বেশিই ভালোবাসতেন। এটা ওনার সহ্য হতো না। উনি সব সময় চেষ্টা করতেন দাদু ভাইয়ের চোখে ড্যাডকে খারাপ করতে। এর জন্য উনি বহু চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরেছেন। মনের মাঝে হিংসের বিষ রেখেই দিনের পর দিন ভালো সাজার নাটক করে ড্যাডের ভদ্র ছোট ভাই হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আমার বোকা ড্যাডটাও তোর পাপার প্রতি এতটাই দুর্বল হয়েছিলেন যে উনি যা বলতো সেটাই সত্যি বলে মেনে নিতেন। ছোট ভাইয়ের মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল আমার ড্যাড, যার পরিণাম দিন শেষে নিজের প্রাণটাই হারাতে হয়েছে, তাও আদরের ছোট ভাইয়ের হাতেই। তোকে বলা হয়েছিল আমি সম্পত্তির লোভে নিজের ড্যাডকেই মেরে দিয়েছি, তাই না? এটা মোটেও সত্য ছিল না। আমার সম্পত্তির উপর কোনো রকম ইন্টারেস্ট ছিল না, জাস্ট একজনের প্রতি ছিল। সেটা তোদের পাপা খুব ভালো করেই জানত। হারাম চৌধুরী আমাদের কখনো মন থেকে ভালোবাসেনি, আর না নিজেদের পরিবারের অংশ ভেবেছে। ওনার নিজস্ব পরিবার বলতে শুধু তোরাই ছিলি। সেখানে আমি, মম, ড্যাড কেউই ছিলাম না। কিন্তু আমার ড্যাডের নিজস্ব পরিবার বলতে তোরা সবাই ছিলি। মম তোদের বাপকে নিজের বড় ভাইয়ের স্থানে জায়গা দিয়েছিল, কিন্তু উনি তো জানতেন না যে যাকে ভালোবেসে সম্মান দিয়ে বড় ভাইয়ের আসনে বসিয়েছে তিনি একদিন তার স্বামী সন্তানের ক্ষতি করবে। দাদিজান মারা যাওয়ার পর দাদু ভাই অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি হয়তো বুঝে গিয়েছিলেন ওনার হায়াত বোধহয় বেশি দিন নেই, তাই উনি উকিল ডেকে সিদ্ধান্ত নেন দুই ভাইকে ওনার সব সম্পত্তি লিখে দেবেন। উনি তখনও জানতেন না ওনার এই একটা সিদ্ধান্তের জন্য কতগুলো প্রাণ যাবে। চৌধুরী ইন্ডাস্ট্রির পেছনে দাদু ভাই ও ড্যাড অনেক খেটে খুঁটে একটা সাকসেস কোম্পানিতে রূপান্তর করেছেন। সেই সময় হারান চৌধুরী কোম্পানির ধারায় কাছেও ছিল না। উনি তখন বড্ড খাম খেলেছিলেন। ওনার জেদের কারণে কোম্পানির প্রায় 1 কোটি টাকা লোকসান হয়েছিল। এতে প্রচুর রেগে যান দাদু ভাই, আর উনি পুরো কোম্পানিটাই ওনার বড় ছেলে মিস্টার আরমান চৌধুরীর নামে লিখে দেন। পরবর্তীতে তোদের 3 ভাই বোনের জন্য শেয়ার রেখে যান। দাদুভাই ড্যাডকে কোম্পানির মালিক করেছিলেন, হারাম চৌধুরীকে ওনার গ্রামের জমি জমা ভিটে মাটি সবকিছু দিয়েছিলেন, যেন দুই ভাইয়ের ভেতর কোনো রকমের ঝামেলা না হয়। হিসেব করলে তোদের পাপাই বেশি সম্পত্তি পেয়েছিল।
তবু হারাম চৌধুরীর লোভ তো কমেনি। ওনার চৌধুরী ইন্ডাস্ট্রির মালিকানা চাই। এটা যদি উনি একবার মুখ ফুটে ড্যাডকে বলতেন, তাহলে উনি হাসি মুখেই দিয়ে দিতেন। বরং ড্যাড তোদের বাপকে জিজ্ঞাসা করেছেন ওনার মন খারাপ হয়েছে কিনা। চাইলে উনি বলতে পারেন ড্যাড ওনাকে মালিকানা দিয়ে দেবে। কিন্তু এতে ওই হারাম চৌধুরীর মনে হয়েছে আমার ড্যাড ওনাকে দয়া করছে। এর জন্য উনি প্রস্তাব নাকচ করে দিয়ে মনে মনে ফোন দিয়ে আটেন কিভাবে আমার ড্যাডকে রাস্তার মাঝ থেকে সরানো যায়। দাদু ভাই মারা যাওয়ার পর একদিন বিশাল ঝামেলা হয় দুই ভাইয়ের মধ্যে। তখন তুই স্কুলে ছিলি, অনু চাচি বাড়িতেই ছিল। মম দেশে বাইরে থাকলেও আমি ওই সময় দেশেই ছিলাম। আওরাবের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরছিলাম। ড্রয়িং রুমে প্রবেশ করতেই উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে দুজনে ছুটে যাই। ঠিক তখনই তোদের বাপ আমাদের চোখের সামনে আমার ড্যাডের বুকে শুট করে দিল। চোখের সামনে নিজের জন্মদাতা পিতাকে রক্তাক্ত অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না চাচ্ছু এমনটা করলেন। কারণ আমরা সবাই তখন জানতাম উনি ড্যাডকে অনেক ভালোবাসেন আর সম্মান করেন, কিন্তু এর পেছনে উনার কুৎসিত রূপটা ওই দিনই দেখেছি। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে উনি আমাদেরকে মোটেও আশা করেননি, আমাকে তো একদমই না। উনি আমাকে সহ্যই করতে পারতেন না, যার ফলে উনার হাতে থাকা গান আমার দিকে তাক করে শুট করে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে রক্ষা করতে গিয়ে আওরাবের বুকে 4টা গুলি লেগে যায়। প্রথমে ড্যাড, তারপর বন্ধু নামক কাজিনের অবস্থা দেখে মাথায় আগুন ধরে গিয়েছিল। কোনো দিকে না তাকিয়ে সোজা হারাম চৌধুরীর উপরে হামলে পড়ি। আমি ভেবেই নিয়েছিলাম হয় তোদের বাপকে নিজ হাতে মারব, নয়তো উনার হাতে নিজে মরব। ওখানে তোদের মাম্মা উপস্থিত ছিলেন। আওরাবের অবস্থা দেখে দৌড়ে এসে ওকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। নিচতলায় ড্রয়িং রুমে নিয়ে আসতেই ওনার মনে পড়ল গাড়ির চাবি উপরেই রাখা রয়েছে। উনি আওরাবকে সোফার উপর রেখে দৌড়ে আবার উপরে উঠে এলেন। অনু তখন রুমে ঘুমিয়েছিল। ওকে রুমে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন যাতে ছোট্ট মেয়েটা এগুলো না দেখতে পায়। কিন্তু বাহিরের চিৎকারের শব্দ শুনে ওর ঘুম ভেঙে যায়। ও নিজেকে ঘরবন্দি থেকে ভয়ে কান্না করে চিৎকার দিয়ে দরজা খুলতে বলে। ঠিক ওই মুহূর্তেই তুই কই থেকে এসে অর্ধেক ঘটনা দেখে ভুল বুঝলি আর আমাকেই শুট করে দিলি। আমি ওই মুহূর্তে এতটাই রেখেছিলাম যে না চাইতেও তোকে হার্ট করেছি। তখন আমারও বা কি করার ছিল বল? নিজের চোখের সামনে দুইজন প্রিয় মানুষকে মরতে দেখে কিভাবে নিজেকে সামলে রাখতাম? তখন যদি চুপ করে থাকতাম তাহলে তোর বাপ আমাকে মেরে দিত। কিন্তু সেইটা আর উনাকে করতে হলো না। উনার আদরের বড় রাজকন্যাই উনার বাকি কাজটা করে দিল। ট্রাস্ট মি অরিয়ানা চৌধুরী, তুই যখন আমাকে শুট করলি ঠিক ওই মুহূর্তেই তোর প্রতি সমস্ত ফিলিংস, সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তুই একবারের জন্য সত্যটা না জানার চেষ্টা করে ওই বাস্টার্ডের কথা শুনে গুলি করে দিলি। তুই চাইলে আমার হাত পায়ে শুট করে আমাকে আটকাতে পারতিস, কিন্তু না, তুই তোর পাপের মতো অন্যের জীবন নিতে শিখে গিয়েছিস। সেই দিন আমার বুকে না, আমার হৃদয়ে মেরেই নষ্ট করে দিয়েছিস, যার জন্য আজই আমিটা একজন হৃদয়হীন মানুষে পরিণত হয়েছি। তোর বাপ লোক লাগিয়ে ইচ্ছা করে আমার মমকে ড্যাডের খবর দিয়ে সেই দিনে আমেরিকা থেকে নিয়ে আসে। আমার মম তখন 8 মাসের প্রেগনেন্ট ছিল। আমাদের কোনো অস্তিত্ব রাখবে না বলে তোর মহান পিতা মানুষরূপী কুকুরদের লেলিয়ে দেয় মমের দিকে। এয়ারপোর্ট থেকে মম ও মামু কার নিয়ে ছুটে আসছিলেন, কিন্তু পথিক রাস্তার মাঝেই তোর বাপের ভাড়া করার লোকেরা ট্রাক চাপা দেয়। মমদের গাড়িটা ভেঙে চুরে রাস্তার মাঝে পড়ে যায়। ওনাদের উদ্ধার করেছিল রাস্তার লোকাল মানুষজন। মামু একজন সাকসেস ডক্টর হওয়ার সুবাদে বাংলাদেশের অনেকের সাথেই কানেকশন ছিল। ওনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মমের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানেই হাল ছেড়ে দেয় ডাক্তাররা। মামুর অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও নিজের লোকজনের সাহায্যে ঠিক করে মমকে নিয়ে আবারও আমেরিকায় ফিরবে। ওখানেই বেস্ট ডক্টর দিয়ে মামের চিকিৎসা করবেন। মম 8 মাসের পেট নিয়ে যন্ত্রণায় ছটফট করছিলেন আর বারবার আমার কথা বলছিলেন। ওনার কোথাও না কোথাও মনে হয়েছিল আমি খুব বিপদের মাঝে রয়েছি। মায়ের মন তো, তাই আগেই বুঝে গিয়েছেন ওনার আদরের ছেলের মুখে আছে। মামু বিড়িতে পা দেওয়ার সময় নিজের একজন বন্ধুকে ফোন দিয়ে বাড়িতে যেতে বলেছিলেন। উনি খবর দেন ও আমাকে খাদ থেকে উদ্ধার করে। তোদের বাপ আমাকে শুট করে বাড়ির পাশে জঙ্গলের খাদে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ওরা দুর্ভাগ্য আমি বেঁচে গেলাম। তোদের বাপের লোভ হিংসের জন্য আমি আমার ড্যাড মম বন্ধুকে হারিয়েছি। আমার সুখের ছোট্ট পরিবারটা ধ্বংস করে দিয়েছে, আমাদের এতিম করে দিয়েছে তোর বাপ। এত কিছুর পর কিভাবে মেনে নিলি আমি তোদের ছেড়ে দেব? তোরা যাকে নিজের ভাই বলে চিনতিস ও আসলে তোদের নিজের ভাইই ছিল না। তোদের মাম্মাম বাচ্চা না হওয়ার ফলে উনি আওরাবকে এতিমখানা থেকে দত্তক নিয়েছিলেন। চাচি আরবকে খুব ভালোবাসলেও হারাম চৌধুরী খুব একটা ভালোবাসতেন না, কারণ ওনার নিজের রক্তের সন্তান চাই। তারপর কয়েক বছর পর তোর জন্ম হয়। এতে মহা খুশি হয় তোর বাপ। উনি তো ধরে নিয়েছিলেন কখনো নিজের সন্তানের মুখই দেখবেন না, কিন্তু আল্লাহ উনাদের কোল আলো করে তোকে দেয়। এই জন্যই সবচেয়ে বেশি তোকে উনি ভালোবাসেন। তুই হচ্ছিস ওই হারাম চৌধুরীর চোখের মণি। তোর জন্য উনি সব কিছু করতে পারেন। উনি যদি নিজের পর কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেটা শুধুমাত্র তোদের দুজনকে ভালোবাসেন।
আরবের মৃচাচি ভেঙে পড়লেও হারাম চৌধুরীর কোনো যাই আসেনি। উনি তো আরবকে ভালোই বাসতেন না, শুধু বইয়ের জন্য ও লোক দেখানোর জন্য অগত্যা নিজের ছেলে বলে মেনে নিয়েছিলেন। আমি কোমায় থেকে ফিরে আসার পর ছোট্ট লিসাকে পেয়েছিলাম। মামু মমকে ওই দিন রাতেই বিডি থেকে নিয়ে এসেছিল, সঙ্গে আমাকেও। বোনকে অনেক কষ্টে বাঁচানো গেলেও আমার মমকে বাঁচাতে পারেনি। অতিরিক্ত রক্তপ্রবাহের জন্য উনি এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আর আমিও কোমায় চলে গিয়েছিলাম।